হ্যালো, ওয়েলকাম টু ইউর নিউ বিউটিফুল চ্যানেল সায়েন্স কিউ। এই লেকচারে আমি তোমাদের পরিচয় করাবো বলের সাথে, সেই সাথে আমরা কমপ্লিট করব বলের প্রভাব, বলের ডেরিভেশন, সর্বশেষ আমরা দেখব বলের প্রকারভেদ। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখি বল কি। বলকে ইংলিশে বলা হয় ফোর্স, আর বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। পদার্থবিজ্ঞানে যতগুলো রাশি আছে তাদের ম্যাক্সিমামকে প্রকাশ করা হয় ওদের ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা। সিমিলারলি এখানে ফোর্সকে প্রকাশ করা হয়েছে এফ দ্বারা। বাই দ্য ওয়ে, এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় বল কি, তাহলে তোমরা কিভাবে সংজ্ঞা দিবে? বল হচ্ছে পদার্থবিজ্ঞানের এমন একটি মৌলিক ধারণা যার সাহায্যে তোমরা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করতে পারবে, কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারবে, কোনো বস্তুর গতির পরিবর্তন করতে পারবে। যেমন ধরো, এটা হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ, আর এখানে একটা ফুটবল দেওয়া আছে, আর ফুটবলটা এখানে স্থির অবস্থায় আছে। তুমি ফুটবলটাকে সামনের দিকে কিক করলে, তাহলে কি হবে? ফুটবলটা সামনের দিকে যেতে থাকবে, তার মানে ফুটবলটা গতিশীল অবস্থায় পৌঁছে গেছে। এই যে ফুটবলটিকে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য তুমি যা প্রয়োগ করেছো তাই হচ্ছে বল। ফুটবলটি প্রথমে স্থির অবস্থায় ছিল, তোমার কিক দেওয়ার কারণে ফুটবলটি গতিশীল অবস্থায় পৌঁছে গেছে। অতএব এখানে তোমার কি হচ্ছে? বল। আবার মনে করো, এটা হচ্ছে তোমার পড়ার টেবিল, আর এটা হচ্ছে পড়ার টেবিলের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ধরো এই পয়েন্টে একটি ব্লক রাখা আছে, তুমি ব্লকটিকে সামনের দিকে ধাক্কা দিয়ে অথবা সামনের দিকে টান দিয়ে এই অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে এসেছো। এই যে ব্লকটিকে এই অবস্থান থেকে বি অবস্থানে আনতে তুমি যা প্রয়োগ করেছো তাই হচ্ছে বল। এখানে তুমি ব্লকটিকে এই অবস্থান থেকে বি অবস্থানে আনতে হয় তুমি ধাক্কা দিয়েছো অথবা তুমি টান দিয়েছো। এই যে ধাক্কা বা টানই হচ্ছে তোমার বল। আরেকটা এক্সাম্পল দেখো, ধরো এটা হচ্ছে একটা ময়দার দলা। ওই যে তোমরা রুটি খাও, তো রুটি তৈরি করার আগে এরকম একটা গোল ময়দার দলা তৈরি করা হয়, এটা হচ্ছে সেই ময়দার দলা। তো এই ময়দার দলার উপরে তুমি একটা ঘুষি মারলা, তো ঘুষি মারার পর কি হবে? এই ময়দার দলার আকৃতিটা পরিবর্তন হয়ে যাবে, তো আকৃতিটা দেখতে অনেকটা এরকম মনে হবে। এই যে ময়দার দলার আকৃতিটা তুমি এই অবস্থা থেকে এই অবস্থায় আনতে তুমি যা প্রয়োগ করেছো তাই হচ্ছে বল। এই ময়দার দলার আকৃতি এই শেপ থেকে এই শেপে আনতে তুমি এখানে ঘুষি দিয়েছো, অতএব এই ঘুষিটাই হচ্ছে তোমার বল। তোমরা চাইলে বলকে এভাবেও ডিফাইন করতে পারো, বল হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। যেমন ধরো, তোমার ফ্রেন্ড তোমাকে এই মার্কারটা দিল, বললো যে দোস্ত আমাকে এই মার্কারের ঢাকনাটা খুলে দে। এখন তুমি এই মার্কারের ঢাকনাটা খোলার চেষ্টা করছো, খুলতে পারছো না। তখন তোমার ফ্রেন্ড কি বলবে? বলবে যে সাধারণ এই মার্কারের ঢাকনাটা খোলার জোর তোর কাছে নাই। যদি তুমি খুলতে পারতা তাহলে তোমার কাছে জোর আছে, যেহেতু তুমি খুলতে পারছো না তাহলে তোমার কাছে জোর নাই। তাহলে কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে বল। যদি কাজটা করতে পারো তোমার কাছে বল আছে, আর যদি করতে না পারো তোমার কাছে বল নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো বল কি। এখন আমরা দেখব বলের প্রভাব, অর্থাৎ বলের সাহায্যে তুমি কি করতে পারো। বলের প্রভাব। তো আমরা একটু আগে দেখেছি যে বল প্রয়োগ করে আমরা কোনো বস্তুর গতির পরিবর্তন করতে পারি, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করতে পারি, কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারি। অতএব বল প্রয়োগ করে আমরা কোনো বস্তুর গতির পরিবর্তন করতে পারি, আর এটা হচ্ছে বলের প্রভাব। বস্তুর গতির পরিবর্তন করা যায়। যেমন ধরো, এখানে একটা গাড়ি দেওয়া আছে, আর এই গাড়িটা স্থির অবস্থায় আছে। এখন তুমি গাড়িটার উপর বল প্রয়োগ করলে, তাহলে কি হবে? গাড়িটা গতিশীল অবস্থায় পৌঁছে যাবে। তার মানে বল প্রয়োগ করে তুমি কি করতে পারছো? কোনো গাড়ির গতির পরিবর্তন করতে পারছো। এখানে কারটা স্থির অবস্থায় ছিল, আর এখানে গতিশীল অবস্থায় আছে। আবার মনে করো, একটা কার
বি বেগে তোমার সামনে আসছে, আর তুমি হচ্ছে সুপারম্যান, তোমার গায়ে অনেক জোর আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো। যখন কার্ডটা তোমার সামনে আসছে তখন তুমি তোমার গায়ে যে জোর আছে সেই জোর দিয়ে এই কার্ডটিকে থামিয়ে দিলে। তাহলে তোমার গায়ের জোর বা বল দিয়ে তুমি কি করতে পারো? কার্ডটিকে থামাতে পারো, তার মানে কোনো বস্তুর গতির পরিবর্তন করতে পারো। তাহলে বল প্রয়োগ করে কোনো বস্তুর গতির পরিবর্তন করা যায়। তাহলে বলের প্রথম প্রভাবটা কি? বল প্রয়োগ করে কোনো বস্তুর গতির পরিবর্তন করা যাবে। 2 নম্বরটা হচ্ছে বল প্রয়োগ করে আমরা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করতে পারবো। তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তন করা যায়। বস্তুর অবস্থানের পরিবর্তন করা যায়। ধরো তোমার কাছে একটা বস্তু দেওয়া আছে, বস্তুটা এই পয়েন্টে আছে, এখন তুমি চাচ্ছ বস্তুটিকে এই অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যেতে। তো এই অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যেতে হয় তোমাকে ধাক্কা দিতে হবে অথবা তোমাকে টান দিতে হবে। অর্থাৎ তুমি ধাক্কা বা টান দিয়ে বস্তুটিকে এই অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে আসবে। এই যে বস্তুটির উপর বল প্রয়োগ করে তুমি কি করতে পারছো? বস্তুর অবস্থানের পরিবর্তন করতে পারছো। তাহলে বলের 2 নম্বর প্রভাবটা কি? বল প্রয়োগ করে বস্তুর অবস্থানের পরিবর্তন করা যায়। 3 নম্বরটা হচ্ছে বল প্রয়োগ করে বস্তুর আকৃতির পরিবর্তন করা যায়। তাহলে বল প্রয়োগ করে বস্তুর আকৃতির পরিবর্তন করা যায়। বস্তুর আকৃতির পরিবর্তন করা যায়। যেমন ধরো তোমার কাছে একটি ফুটবল দেওয়া আছে, আর ফুটবলটার মধ্যে পাম্প কম, তো ফলে তুমি কি করলা? এই ফুটবলটাকে তোমার হাতের মাঝখানে রেখে তুমি যদি চাপ দাও তাহলে কি হবে? ধরো এটা হচ্ছে তোমার ফুটবল, আর তুমি হাতের মাঝখানে রেখে এটাকে চাপ দিয়েছো, তাহলে দেখবে যে ফুটবলের যে অংশটা তোমার হাতের সাথে সংযুক্ত আছে সেই অংশটা ভিতরের দিকে চেপে যাবে। তো ফুটবলের আকৃতি অনেকটা এরকম হয়ে যাবে। এই যে বল প্রয়োগ করে তুমি কি করতে পারছো? কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারছো। তাহলে বলের প্রভাবগুলো কি কি? বল প্রয়োগ করে আমরা কোনো বস্তুর গতির পরিবর্তন করতে পারি, বল প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করতে পারি, বল প্রয়োগ করে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারি। তো এখন আমার কথা হচ্ছে বল প্রয়োগ করে তুমি কোনো বস্তুর গতির পরিবর্তন করতে পারো। ধরো তোমার সামনে 20 মিটার/সেকেন্ড বেগে একটি কার আসছে, তুমি কি চাইলেও এই কারটিকে থামাতে পারবে? তুমি তো বল প্রয়োগ করে বস্তুর গতি পরিবর্তন করতে পারো, আমি মানছি, বাট একটা কার প্র্যাকটিক্যাল লাইফে তোমার সামনে একটা কার আসছে, তুমি দাঁড়িয়ে আছো কারটিকে থামানোর জন্য, তুমি ওই যে 20 মিটার/সেকেন্ড বেগে একটি কার তোমার সামনে আসছে, তুমি কি বল প্রয়োগ করে ওই কারটিকে থামাতে পারবে? তুমি চাইলে ওই কারটিকে থামাতে পারবে না, কারণ ওই কারটিকে থামানোর জন্য যেই পরিমাণ বল প্রয়োজন সেই পরিমাণ বল তোমার কাছে নাই। আবার মনে করো বল প্রয়োগ করে তুমি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করতে পারো। এখন তুমি চাইলেই কি যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করতে পারবে? এই যে মনে করো বোর্ডের পিছনে যে দেওয়ালটা দেওয়া আছে, তুমি চাইলেই কি ওই দেওয়ালটাকে সরাতে পারবে? তুমি এই দেওয়ালের অবস্থান পরিবর্তন করতে পারবে? তুমি তো বল প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করতে পারো। এখন তুমি চাইলেই কিন্তু ওই দেওয়ালের অবস্থানটা পরিবর্তন করতে পারবে না, কারণ ওই দেওয়ালটাকে সরানোর জন্য যেই পরিমাণ বল প্রয়োজন সেই পরিমাণ বল তোমার কাছে নাই। আবার তুমি কি চাইলেই একটা পাথরকে হাতে ভেঙে ফেলতে পারবে? তুমি পারবে না, কারণ হচ্ছে ওই পাথরটাকে ভাঙার জন্য যেই পরিমাণ বল প্রয়োজন সেই পরিমাণ বল তোমার কাছে নাই। অতএব একটা নির্দিষ্ট কাজ করার জন্য নির্দিষ্ট পরিমাণে বল প্রয়োজন। এখন আমরা দেখব একটা বস্তুর গতির পরিবর্তন করার জন্য কি পরিমাণ বলের প্রয়োজন। আমরা এখন এটা দেখব না যে বস্তুর অবস্থান পরিবর্তন করার জন্য বা বস্তুর আকৃতি পরিবর্তন করার জন্য কি পরিমাণ বলের প্রয়োজন। আমরা এখন দেখব বস্তুর গতির পরিবর্তন করার জন্য কি পরিমাণ বলের প্রয়োজন। তাহলে চলো আমরা বলের ডেরিভেশন দেখে নিই। তাহলে বলের ডেরিভেশনটা দেখব শুধুমাত্র কোনো বস্তুর গতির পরিবর্তন করার জন্য। বলের ডেরিভেশন। তো ধরো তোমার কাছে ভিন্ন ভিন্ন ভরের 4টি বস্তু দেওয়া আছে। তো এটা হচ্ছে m1 ভরের বস্তু, আর এটা হচ্ছে m2 ভরের বস্তু, এটা হচ্ছে m3 ভরের বস্তু, আর এটা হচ্ছে m4 ভরের বস্তু। তুমি চাচ্ছ এই 4টা বস্তুকে একই গতিতে চালাতে, অর্থাৎ তুমি এই 4টা বস্তুর ত্বরণ সেম রাখবে। এটাকেও তুমি এই ত্বরণে চালাবে, এটাকেও এই ত্বরণে, এটাকেও এই ত্বরণে, আর এটাকেও এই ত্বরণে। আর এর জন্য তুমি এর উপরে বল প্রয়োগ করেছো F1, এর উপরে F2, এর উপরে F3,
আর এর উপরে তুমি F4 বল প্রয়োগ করেছো। এখানে M1, এখানে M4 এর বল সবচাইতে বেশি, তারপর M3, তারপর M2, তারপর M1। অর্থাৎ এটা সবচাইতে ভারী বস্তু, এটা, তারপর এটা একটু হালকা বস্তু, এটা আরো হালকা বস্তু, আর সবচাইতে হালকা বস্তু হচ্ছে এটা। এখন তুমি চাও যে এই চারটা বস্তুকে একই ত্বরণে চালাতে, তাহলে কোনটার মধ্যে বেশি বল প্রয়োগ করতে হবে? ডেফিনেটলি যে বস্তুটা বেশি ভারী সেটার মধ্যে বেশি বল প্রয়োগ করতে হবে, আর যেটা বেশি হালকা সেটার মধ্যে কম বল প্রয়োগ করতে হবে। কারণ বস্তু যত বেশি ভারী হবে, লাড়াতে গেলে তত বেশি বল দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে F4 সবচাইতে বেশি, তারপর F3, তারপর F1, সরি, তারপর F2, তারপর F1। তাহলে এখানে আমরা বলতে পারি যে বস্তুর ভর যত বেশি হবে আমাদেরকে বল তত বেশি দিতে হবে। তাহলে ভর আর বলের মাঝে কেমন রিলেশন? একটা সমানুপাতিক রিলেশন। ভর বাড়লে বল বাড়বে। সুতরাং আমরা বলতে পারি ফোর্স ইজ প্রপোর্শন টু এম। তাহলে ভর বাড়লে বল বাড়বে, আর ভর কমলে বল কমবে। তো এটাকে আমরা 1 নং ইকুয়েশন নাম দিচ্ছি। আবার মনে করো তোমার কাছে একই ভরের 4টি বস্তু দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমার কাছে এম ভরের বস্তু, এটাও এম ভরের বস্তু, এটাও এম ভরের বস্তু, আর এটাও এম ভরের বস্তু। তো এই 4টা বস্তু তোমার কাছে একই ভরের। এখন তুমি চাচ্ছ এই 4টা বস্তুকে ভিন্ন ভিন্ন ত্বরণে চালাতে, অর্থাৎ তুমি চাচ্ছ এই 4টা বস্তু ভিন্ন ভিন্ন গতিতে চলুক। তুমি চাচ্ছ এটাকে A1 ত্বরণে, এটাকে A2 ত্বরণে, এটাকে A3, আর এটাকে তুমি A4 ত্বরণে চালাতে চাচ্ছ। আর এর জন্য তুমি এর উপর বল প্রয়োগ করেছো F1, এর উপরে F2, এর উপরে F3, আর এর উপরে তুমি F4 বল প্রয়োগ করেছো। এখন আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি কোনটার মধ্যে বেশি বল প্রয়োগ করতে হবে? এটার মধ্যে বেশি বল প্রয়োগ করতে হবে নাকি এটার মধ্যে বেশি বল প্রয়োগ করতে হবে? ডেফিনেটলি এটার মধ্যে বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ যাকে যত বেশি গতিতে চালাবো তার উপর তত বেশি বল প্রয়োগ করতে হবে। তোমার কাছে মনে করো একই ভরের 2টি কার দেওয়া আছে, আর তুমি চাচ্ছ দোনোটা কারকে ভিন্ন ভিন্ন গতিতে চালাতে। তুমি চাচ্ছ এটাকে আস্তে চালাতে আর এটাকে জোরে চালাতে। যদি এটাকে আস্তে আস্তে চালাতে চাও তাহলে এখানে কম বল দিতে হবে, আর যদি এটাকে বেশি জোরে চালাতে চাও তাহলে বেশি জোরে বল দিতে হবে। তাহলে বস্তুকে যত বেশি গতিতে চালাবো তত বেশি বল দিতে হবে। তাহলে ত্বরণ আর বলের মাঝে কেমন রিলেশন? একটা সমানুপাতিক রিলেশন। যদি আস্তে আস্তে চালাতে চাও কম বল দেওয়া লাগবে, আর জোরে জোরে চালাতে চাইলে বেশি বল দিতে হবে। তাহলে আমরা বলতে পারি ফোর্স ইজ প্রপোর্শন টু এ, অর্থাৎ বল ত্বরণের সমানুপাতিক। যদি ত্বরণ বাড়ে বল বাড়বে, ত্বরণ কমলে বল কমবে। এটাকে আমরা নাম দিচ্ছি 2 নং সমীকরণ। এখন 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি? ফ্রম 1 and 2, 1 আর 2 থেকে আমরা বলতে পারি ফোর্স ইজ প্রপোর্শন টু এম ইন্টু এ। তা আমরা জানি যে এই আমরা যদি সমানুপাতিক সাইনটা তুলে একটা ইকুয়াল সাইন আনতে চাই তাহলে একটা নতুন কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। তো আমরা একটা কনস্ট্যান্ট কে নিয়ে এসেছি এখানে। তো কে ইন্টু এম ইন্টু এ, এটাকে নাম দিচ্ছি 3 নং ইকুয়েশন। এখন এই যে কনস্ট্যান্ট কে, এই মানটা আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টের সাহায্যে বের করব। ধরো তোমার কাছে একটি বস্তু দেওয়া আছে 1 কেজি ভরের, তাহলে এই বস্তুর ভর হচ্ছে 1 কেজি। আর তুমি চাচ্ছ এই বস্তুটাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চালাতে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি চাচ্ছ 1 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চালাতে, তাহলে এর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? তাহলে চলো আমরা 3 নং সমীকরণটা ব্যবহার করে দেখি যে এর মধ্যে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তো 3 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি F ইজ ইকুয়াল কে, এম এর মান 1 ইন্টু এর মানও 1। তাহলে এখান থেকে আমাদের আসে F ইজ ইকুয়াল কে। তাহলে দেখো যে 1 কেজি ভরের একটি বস্তুকে আমি যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চালাতে চাই আমার কাছে এই পরিমাণ বল দিতে হবে। আর এখান থেকে আমরা সহজে বলতে পারি যে আমাদের কে আসলে কি। কে হচ্ছে 1 কেজি ভরের একটি বস্তুকে আমি যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চালাতে চাই তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে আমার কে। আবারও বলছি, 1 কেজি ভরের একটি বস্তুকে আমি যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চালাতে চাই তাহলে যেই পরিমাণ বল দিতে হবে সেটাই হচ্ছে আমার কে। তো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে যে 1 কেজি ভরের একটি বস্তুকে আমি যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চালাতে চাই তাহলে আমাকে 1 নিউটন বল দিতে হবে।
সুতরাং এখানে কে সমান আসছে 1। তাহলে যদি এই কে এর মানটা আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা পাবো F is equal ma। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন। তো এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারবো যে m ভরের একটি বস্তুকে আমি যদি a ত্বরণে চালাতে চাই তাহলে আমাকে F পরিমাণ বল দিতে হবে। তো আমরা এই সূত্র দিয়ে কিছু ম্যাথ করব, তখন তোমরা এই সূত্রটা আরো ভালো করে ফিল করতে পারবে। চলো এখন আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি। কোয়েশ্চেন নাম্বার 1। তো একটি বস্তু দেওয়া আছে, এই বস্তুর ভর হচ্ছে 1 কেজি। আমি চাচ্ছি একে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চালাতে। তাহলে এই বস্তুর উপর কি পরিমাণ বল দিতে হবে? তাহলে চলো আমরা সেই ইকুয়েশনটা ব্যবহার করে দেখি যে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এখানে। তা আমরা জানি যে F is equal ma, অর্থাৎ m ভরের বস্তুকে a ত্বরণে চালাতে হলে আমাদেরকে বল দিতে হবে F পরিমাণ। তো এখানে আমাদের কাছে m এর মান কত? m এর মান হচ্ছে 1 কেজি আর এর মান হচ্ছে 2। তো এখান থেকে আমাদের বল সমান আসে 2 নিউটন। অর্থাৎ 1 কেজি বরের বস্তুকে আমরা যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চালাতে চাই তাহলে আমাদেরকে 2 নিউটন বল দিতে হবে। 2 নম্বর কোয়েশ্চেন। এখানে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুটার ভর হচ্ছে এখানে মনে করো 4 কেজি, আর এই বস্তুর উপরে আমি 10 নিউটন বল দিলাম। তাহলে এই বস্তুটার ত্বরণ কত হবে? তো ত্বরণ ইকুয়াল ওয়াট। তো চলো আমরা এই ইকুয়েশনটা ইউজ করি। তাহলে আমরা জানি F ইজ ইকুয়াল কত? ma। F এর মান দেওয়া আছে এখানে 10 নিউটন, m ইজ ইকুয়াল 4 কেজি ইনটু এর মান জানা নাই, এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল 10 ডিভাইডেড বাই 4। যদি 10 কে আমরা 4 দ্বারা ভাগ করে দিই, উপরেও 2 দ্বারা ভাগ যাবে, নিচেও 2 দ্বারা ভাগ যাবে, তাহলে লিখতে পারি 5 ডিভাইডেড বাই 2। 5 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসে 2.5। সুতরাং এর মান হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 নং কোয়েশ্চেনটি দেখি। 3 নং কোয়েশ্চেন হচ্ছে যে একটি বস্তু দেওয়া আছে, এই বস্তুর উপরে আমি 10 নিউটন বল অ্যাপ্লাই করলাম, ফলে এই বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করেছে। তাহলে এই বস্তুটির ভর কত হবে? অর্থাৎ একটি বস্তুর উপর আমি 10 নিউটন বল অ্যাপ্লাই করলাম, ফলে বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করলো। তাহলে বস্তুটির ভর কত হওয়া লাগবে? তা আমরা জানি F ইজ ইকুয়াল ma। এখানে আমরা যদি F এর মানটি বসিয়ে দিই, F এর মান হচ্ছে 10 নিউটন, m এর মান জানা নাই, a হচ্ছে এখানে 2। তো সুতরাং m সমান আসে 10 ডিভাইডেড বাই 2। তো 10 কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাবো 5। সুতরাং m এর মান এখানে 5 কেজি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো F ইজ ইকুয়াল ma বলতে কি বোঝায়। তো F ইজ ইকুয়াল ma। এটা হচ্ছে এমন একটা সূত্র যে সূত্র দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো কোনো বস্তুর গতির পরিবর্তন করার জন্য কি পরিমাণ বলের প্রয়োজন হয়। বল সম্পর্কে তো আমরা জানতে পেরেছি, এখন আমরা দেখব বলের প্রকারভেদ। আসলে এখন আমরা দেখব মৌলিক বলের প্রকারভেদ। মৌলিক বল 4 প্রকার। মৌলিক বল জানার আগে আমরা জেনে নেই মৌলিক শব্দটা কি মিন করে। মৌলিক শব্দটা এমন কিছুকে মিন করে যা খুবই বেসিক। যেমন যদি তোমাকে বলা হয় মৌলিক অধিকার কি, তাহলে মৌলিক অধিকার এমন অধিকারকে মিন করে যে অধিকারগুলো অত্যন্ত প্রয়োজন এবং খুবই বেসিক অধিকার। যেমন মানুষের খাবার খাওয়া, এটা মৌলিক অধিকার। মানুষের শিক্ষা, এটাও মৌলিক অধিকার। যদি বলা হয় মৌলিক মানুষ কি, তাহলে মৌলিক মানুষ বলতে এমন মানুষকে মিন করে যে মানুষটা খুবই বেসিক, যেই মানুষটা অন্য কোনো মানুষ থেকে জন্ম নেয়নি। তো পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে বা ছিল? তো অবশ্যই এমন মানুষ ছিল। যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। তো মৌলিক বল বলতে বোঝায় এমন বল যেগুলো খুবই বেসিক বল, যেই বলগুলো অন্য কোনো বল থেকে আর বের করা যাবে না। যদি অন্য কোনো বল থেকে সেগুলোকে বের করা যেত তাহলে সেগুলোকে আমরা মৌলিক বল বলতাম না, সেগুলোকে আমরা বলতাম উদ্ভূত বল। যদি কোনো বলকে অন্য কোনো বল থেকে বের করা যায় সেগুলোকে বলা হয় উদ্ভূত বল। তো মৌলিক বল এমন বল যেগুলো খুবই বেসিক বল, অন্য কোনো বল থেকে উদ্ভূত করা যাবে না।
তাহলে চলো আমরা জেনে নেই মৌলিক বল কি আর উদ্ভূত বল কি, তারপর আমরা দেখব মৌলিক বলের প্রকারভেদ। তো মৌলিক বল আর এখানে উদ্ভূত বল। আমি এখানে দুটি বল নিচ্ছি, একটি হচ্ছে ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে তড়িৎ চুম্বক বল। ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে তড়িৎ চুম্বক বল। এখন আমরা দেখব কোনটা মৌলিক বল আর কোনটা উদ্ভূত বল। প্রথমে আমরা দেখি ঘর্ষণ বলটা কি মৌলিক বল নাকি উদ্ভূত বল। প্রথমে আমরা দেখি ঘর্ষণ বল কি। ঘর্ষণ বল হচ্ছে যখন তুমি একটি বস্তুকে অপর আরেকটি বস্তুর উপর রেখে চালাতে চেষ্টা করবে, তখন ওদের মাঝে ঘর্ষণ বল কাজ করে। আমি যদি আমার হাতের উপর এই মার্কারটিকে রেখে চালাতে চাই, তাহলে এখানে ঘর্ষণ বল কাজ করবে। এখন এখানে ঘর্ষণ বল কেন কাজ করবে? এই যে আমার হাতটা কি আসলে স্মুথ? আমার হাতটা তো স্মুথ না। আমি যদি আমার হাতটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে যাই, তখন আমি দেখব আমার হাতের উপরে এরকম অনেকগুলো খাঁজ কাটা আছে, অর্থাৎ আমার হাতটা এখানে রাফ। আর এই যে মার্কার যেটা, এটাও তো স্মুথ না। এটাও তুমি দেখবে যে এই মার্কারের তল, যেটা মার্কারের যে তলটা আছে, এখানে অনেক খাঁজ কাটা আছে, অর্থাৎ মার্কারের তলটাও স্মুথ না, এটাও তোমার কাছে রাফ একটা তল। এটা হচ্ছে মার্কার। তো আমি যদি এই মার্কারটাকে আমার হাতে রেখে চালানোর চেষ্টা করি, তাহলে এই যে মার্কারের খাঁজ আর আমার হাতের খাঁজ একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, তখন এখানে কি সৃষ্টি হবে? একটা ঘর্ষণ সৃষ্টি হবে। এখন এই ঘর্ষণটা কেন সৃষ্টি হবে? তো চলো আমরা একবারে এলিমেন্টারি লেভেল থেকে চিন্তা করি। যদি আমরা একেবারে এলিমেন্টারি লেভেল, অর্থাৎ আমরা এই কলম আর হাতের স্ট্রাকচারের দিক থেকে চিন্তা করি, তাহলে আমার হাতও পরমাণু দিয়ে তৈরি আর এই মার্কারটাও পরমাণু দিয়ে তৈরি। এখন তোমরা বলতে পারো, ভাই আমাদের বডি তো কোষ দিয়ে তৈরি, এখানে আবার পরমাণু কোত্থেকে আসলো? তো আমাদের বডি তো জৈব যৌগ দিয়ে তৈরি না। তো জৈব যৌগ কি দিয়ে তৈরি হয়? জৈব যৌগ তৈরি হয় কার্বন দিয়ে আর হাইড্রোজেন দিয়ে। এখন কার্বন ও পরমাণু, হাইড্রোজেন ও পরমাণু, অতএব আমাদের বডি তৈরি হয় পরমাণু দিয়ে। তো এই যে আমার হাত আর এই যে মার্কার, দুটোটাই পরমাণু দিয়ে তৈরি। আমার হাতের তলও পরমাণু দিয়ে তৈরি আর মার্কারের তলও পরমাণু দিয়ে তৈরি। আমি মার্কারের তল থেকে একটা পরমাণু নিলাম, এটা হচ্ছে মার্কারের তল, আর এখান থেকে আমি একটা পরমাণু নিলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস পরমাণু, আর এগুলো হচ্ছে শক্তি স্তর। শক্তি স্তরে ইলেকট্রন থাকে। আর এটা হচ্ছে আমার হাতের তল, আর এখান থেকে আমি একটা পরমাণু নিলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে শক্তি স্তর, এখানে ইলেকট্রন থাকে। তো আমরা জানি যে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করে, আবার নিউক্লিয়াস নিউক্লিয়াসও বিকর্ষণ করে। কিন্তু নিউক্লিয়াস আর ইলেকট্রন কি করে? আকর্ষণ করে। তো এই যে পরমাণুগুলোর মাঝে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। আর এই আকর্ষণ বল বা বিকর্ষণ বল দুটি চার্জের মধ্যবর্তী বল। আর দুটি চার্জের মধ্যবর্তী বলকে বলা হয় তড়িৎ চুম্বক বল। অর্থাৎ দুটি চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তাকে বলা হয় তড়িৎ চুম্বক বল। তো এই যে তড়িৎ চুম্বক বলের কারণে সৃষ্টি হয় ঘর্ষণ বল, কারণ আমাদের হাতের মাঝখানে তড়িৎ চুম্বক বল কাজ করে, আর এই তড়িৎ চুম্বক বলের কারণে আমাদের ঘর্ষণ বলটা সৃষ্টি হয়। তাহলে ঘর্ষণ বলটা তো তড়িৎ চুম্বক বল থেকে বের করা যাচ্ছে না, অর্থাৎ তড়িৎ চুম্বক বলের একটা একটা ফলাফল হচ্ছে ঘর্ষণ বল। তড়িৎ চুম্বক বলের ফলে আমাদের ঘর্ষণ বলটা সৃষ্টি হয়। তাহলে ঘর্ষণ বলটা হচ্ছে উদ্ভূত বল, কারণ এই বলটা উদ্ভূত হয় তড়িৎ চুম্বক বল থেকে। কিন্তু তুমি তড়িৎ চুম্বক বলটাকে অন্য আর কোনো বল থেকে তুমি বের করতে পারবে না। অতএব এই তড়িৎ চুম্বক বল হচ্ছে আমাদের মৌলিক বল, কারণ এই বলটা একেবারেই বেসিক। এই বলটাকে তুমি আর অন্য কোনো বল থেকে বের করতে পারবে না। যদি বের করতে পারতে, তাহলে এই বলটাকে আমরা উদ্ভূত বল বলতাম। যেহেতু বের করা যাচ্ছে না, অতএব আমাদের মৌলিক বল হচ্ছে তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল। কিন্তু ঘর্ষণ বলটা তড়িৎ চুম্বক বলেরই একটা ফলাফল, অতএব ঘর্ষণ বল হচ্ছে একটা যৌগিক বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো মৌলিক বল কি আর উদ্ভূত বল কি। তো উদ্ভূত বল সেগুলো যেগুলো অন্য কোনো বল থেকে বের করা যাবে, আর মৌলিক বল একেবারে বেসিক বল, যেগুলো অন্য কোনো বল থেকে উদ্ভূত করা যাবে না। এখন আমরা মৌলিক বলের প্রকারভেদগুলো দেখব। মৌলিক বল 4 প্রকার, এখন আমরা সেই প্রকারগুলো পড়ব। 4 প্রকার মৌলিক বলের মধ্যে 1 নম্বর হচ্ছে মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, 2 নম্বর হচ্ছে তড়িৎ চুম্বক বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, 3 নম্বর হচ্ছে সবল নিউক্লিয়ার বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর 4 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। তো প্রথমে আমরা দেখি মাধ্যাকর্ষণ বল কি।
মৌলিক বলের প্রকারভেদ। 1 নম্বর মাধ্যাকর্ষণ বল। তো মাধ্যাকর্ষণ বল কি? মাধ্যাকর্ষণ বল হচ্ছে এই মহাবিশ্বের ভরযুক্ত যে কোনো দুটি বস্তুর মাঝে আকর্ষণ বল। অর্থাৎ মহাবিশ্বের ভরযুক্ত যে কোনো দুটি বস্তুর মাঝে যে বল কাজ করে তাকেই বলা হয় মাধ্যাকর্ষণ বল। যেমন ধরো এটা হচ্ছে একটা ইউনিভার্স, আর এই ইউনিভার্সের মধ্যে আমরা 4টা বস্তু নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে 1 নম্বর বস্তু, আর এটা হচ্ছে আরেকটা বস্তু, এটা হচ্ছে আরেকটা বস্তু, আর এটা হচ্ছে আরেকটা বস্তু। এখন এই 4টা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। যেমন এই গোল বস্তুটা বাকি তিনটাকে নিজের দিকে আকর্ষণ করবে, আবার এই বস্তুটা বাকি তিনটাকে নিজের দিকে আকর্ষণ করবে। এটাকে এদিকে আকর্ষণ করবে, এটাকে এদিকে, আবার এটাকে এদিকে। সিমিলারলি এই বস্তুটা বাকি তিনটাকে নিজের দিকে আকর্ষণ করবে, আবার এই বস্তুটাও বাকি তিনটাকে নিজের দিকে আকর্ষণ করবে। এই যে দুটি বস্তুর মাঝে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ বল। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মাঝে যে আকর্ষণ বল তাকে বলা হয় মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে বোঝায় এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মাঝে আকর্ষণ বল। প্রায় সময় তোমরা আরেকটা বলের নাম শুনে থাকবে, যেটা হচ্ছে অভিকর্ষ বল। তো অভিকর্ষ বল কি? অভিকর্ষ বল, মহাকর্ষ বল তো বুঝলাম, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মাঝে আকর্ষণ বল। এটা হচ্ছে একটা মহাবিশ্বের বস্তু, এটা হচ্ছে আরেকটা মহাবিশ্বের বস্তু। তো এদের মাঝে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে অভিকর্ষ বল কি? ধরো এই দুটি বস্তুর মাঝে একটি পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী আর্থ, আর এটা হচ্ছে আরেকটা মহাবিশ্বের বস্তু এম। তাহলে এদের মাঝে আর এদের মাঝে ডিফারেন্স কোথায়? এখানে এই দুইটাই মহাবিশ্বের বস্তু, এখানেও এই দুইটা মহাবিশ্বের বস্তু, কারণ পৃথিবীও তো একটা মহাবিশ্বের বস্তু না? তাহলে এই দুইটাও মহাবিশ্বের বস্তু, এই দুইটাও মহাবিশ্বের বস্তু। ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র এখানে একটা হচ্ছে পৃথিবী আর এখানে কোনো পৃথিবী নেই। তো যেহেতু দুটোটা মহাবিশ্বের বস্তু, তাহলে এদের মাঝে অবশ্যই মহাকর্ষ বল কাজ করবে। তাহলে এই মহাকর্ষ বলকে আমরা বলবো অভিকর্ষ বল। অর্থাৎ দুটি বস্তুর মাঝে একটি যদি পৃথিবী হয় তখন আমরা সেই মহাকর্ষ বলকে বলবো অভিকর্ষ বল। যেমন ধরো আমার কাছে একটা ডাস্টার দেওয়া আছে, আর একটা মার্কার, আর একটা টেনিস বল। ধরো এটা হচ্ছে পৃথিবী, আর তাহলে এখানে যদি এটা পৃথিবী হয় আর এখানে 3টা বস্তু দেওয়া আছে, তো তিনটাই তো মহাবিশ্বের বস্তু। তাহলে এই বস্তু আর এই বস্তুর মাঝে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল, কারণ দুটোটা মহাবিশ্বের বস্তু। আবার এই বস্তু আর এই বস্তুর মাঝে যে আকর্ষণ বল তাও মহাকর্ষ বল, কিন্তু এই মহাকর্ষ বলকে আমরা বলবো অভিকর্ষ বল, কারণ এখানে একটা পৃথিবী। আবার যদি এই দুইজনের মাঝে জিজ্ঞেস করা হয় যে এটা কি মহাকর্ষ বল নাকি অভিকর্ষ বল, তাহলে অবশ্যই এটাও অভিকর্ষ বল, কিন্তু এটা অবশ্যই মহাকর্ষ বল। তাহলে এই স্পেশাল মহাকর্ষ বলকে আমরা বলবো অভিকর্ষ বল। যদি পৃথিবী না হয়ে দুটি ভিন্ন মহাবিশ্বের বস্তু হয় তাহলে আমরা বলবো মহাকর্ষ বল, আর যদি একটি পৃথিবী হয় তখন আমরা বলবো অভিকর্ষ বল। তাহলে আশা করি বুঝতে পেরেছো মহাকর্ষ বল কি আর অভিকর্ষ বল কি। এখন আমরা দেখবো তড়িৎ চুম্বক বল। মৌলিক বলে 2 নম্বরটা হচ্ছে তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল, যাকে ইংলিশে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই তড়িৎ চুম্বক বল কি? তড়িৎ চুম্বক বল হচ্ছে দুটি চার্জিত বস্তুর মাঝে আকর্ষণ বা বিকর্ষণ বল। যেমন ধরো এখানে একটা পজিটিভ চার্জ দেওয়া আছে আর এখানেও একটা পজিটিভ চার্জ দেওয়া আছে, তাহলে এদের মাঝে অবশ্যই বিকর্ষণ বল কাজ করবে। আমরা জানি যে সেম প্রকৃতির চার্জ বিকর্ষণ বল কাজ করে। আবার মনে করো এটা একটা নেগেটিভ চার্জ আর এটা আরেকটা নেগেটিভ চার্জ, তাহলে এদের মাঝেও বিকর্ষণ বল কাজ করবে। আবার এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, তাহলে এদের মাঝে কোন বল কাজ করবে? আকর্ষণ বল কাজ করবে। তাহলে এদের মাঝে বল কাজ করবে বিকর্ষণ, এদের মাঝেও বিকর্ষণ, আর এর মাঝে আকর্ষণ বল কাজ করবে। এই যে দুটি চার্জিত বস্তুর মাঝে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাকে বলা হয় তড়িৎ চুম্বক বল। তাহলে তড়িৎ চুম্বক বল হচ্ছে এমন বল যা দুটি চার্জিত বস্তুর মাঝে কাজ করে। তাহলে মহাকর্ষ বল দেখলাম দুটি ভরযুক্ত বস্তুর মাঝে আকর্ষণ বল, আর তড়িৎ চুম্বক বল হচ্ছে এমন বল যা দুটি চার্জিত বস্তুর মাঝে কাজ করে। বাই দ্য ওয়ে, মহাকর্ষ বল কিন্তু সবসময় আকর্ষণ বল হয়, কিন্তু তড়িৎ চুম্বক বলটা কখনো হতে পারে বিকর্ষণ বল, কখনো হতে পারে আকর্ষণ বল। তাহলে তড়িৎ চুম্বক বল আকর্ষণ বিকর্ষণ উভয়ই হতে পারে,
কিন্তু মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ বল হয়। 3 নম্বর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয়ার বল। সবল নিউক্লিয়ার বল। এখন সবল নিউক্লিয়ার বল কি? সবল নিউক্লিয়ার বল জানার আগে আমরা একটু অ্যাটমিক স্ট্রাকচারটা দেখে নিই, অর্থাৎ পরমাণু গঠনটা দেখে নিই। পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর তার বাইরে থাকে কতগুলো শক্তি স্তর, আর শক্তি স্তরে থাকে ইলেকট্রন। একটু নিউক্লিয়াসের কথা চিন্তা করি। এই যে নিউক্লিয়াসটা কতগুলো প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে গঠিত। তো মনে করো এগুলো হচ্ছে প্রোটন আর কালোগুলো হচ্ছে নিউট্রন। তো প্রোটনগুলো তো পজিটিভ চার্জ না, তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর নিউট্রন হচ্ছে নিউট্রাল চার্জ বা জিরো চার্জ। জিরো চার্জ, পজিটিভ চার্জ। তো আমরা তড়িৎচুম্বক বল থেকে জেনেছি যে সেম প্রকৃতির চার্জ বিকর্ষণ করে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে, আবার নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে। যদি পজিটিভ নেগেটিভ হয়, যে এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ, তখন এদের মাঝে আকর্ষণ বল কাজ করবে। কিন্তু এখানে তো সবগুলো পজিটিভ চার্জ, আর বাকি যেগুলো আছে সেগুলো তো নিউট্রন। নিউট্রনের মধ্যে তো কোনো চার্জ নেই, কিন্তু প্রোটন যেগুলো আছে সবগুলোই পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ হওয়া সত্ত্বেও ওরা কিভাবে একসাথে আছে? তাহলে ওদের মাঝে এমন কেউ তো আছে যা ওদেরকে ধরে রেখেছে। তো যে ওদেরকে ধরে রেখেছে সেটাই হচ্ছে সবল নিউক্লিয়ার বল। অর্থাৎ পরমাণু কেন্দ্রের মধ্যে প্রোটনগুলোকে একসাথে বেঁধে রাখার জন্য যেই বল কাজ করে সেটাই হচ্ছে সবল নিউক্লিয়ার বল। অবশ্যই সবল নিউক্লিয়ার বলটা তড়িৎচুম্বক বল থেকে অনেকটা স্ট্রং। যদি স্ট্রং না হতো তাহলে এদেরকে একসাথে ধরে রাখতে পারতো না। যদি এখানে তড়িৎচুম্বক বলটা স্ট্রং হয় তাহলে নিউক্লিয়াসটা ভেঙে যাবে। আর যদি নিউক্লিয়াসটা ভেঙে যায়, এই যে একটা মার্কার আমি হাতে নিয়েছি, তাহলে আর পরমাণুর অস্তিত্ব থাকবে? যদি পরমাণুর অস্তিত্ব না থাকে তাহলে এই মার্কারের অস্তিত্ব কিভাবে থাকবে? তাহলে অবশ্যই মার্কারের অস্তিত্ব থাকার জন্য পরমাণুর অস্তিত্ব থাকতে হবে, আর পরমাণুর অস্তিত্ব থাকার জন্য অবশ্যই নিউক্লিয়াসের অস্তিত্ব থাকতে হবে, আর নিউক্লিয়াসের অস্তিত্ব থাকার জন্য প্রোটনগুলো একসাথে থাকতে হবে। আর প্রোটনগুলো একসাথে থাকার জন্য যে বলটা দেয় সেটাই হচ্ছে সবল নিউক্লিয়ার বল। তাহলে সবল নিউক্লিয়ার বল হচ্ছে এমন একটা বল যা পরমাণু কেন্দ্রে অবস্থিত প্রোটনগুলোকে একসাথে বেঁধে রাখে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবল নিউক্লিয়ার বল কি। এখন আমরা 4 নং মৌলিক বলটা দেখব। 4 নং মৌলিক বল হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল। দুর্বল নিউক্লিয়ার বল। দুর্বল নিউক্লিয়ার বল কি তা জানার আগে আমাদের জানা উচিত তেজস্ক্রিয়তা কি। তো চলো আগে দেখে নেই তেজস্ক্রিয়তা কি। ধরো এটা হচ্ছে একটা পরমাণু আর এটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো শক্তি স্তর। আর এই পরমাণুর পারমাণবিক ভর অনেক বেশি। যেহেতু এই পরমাণুর পারমাণবিক ভর অনেক বেশি, তাহলে এই নিউক্লিয়াসটা অনেক ভারী হবে, অনেক ভারী একটা নিউক্লিয়াস, ভারী নিউক্লিয়াস। এই যে অধিক পারমাণবিক ভর বিশিষ্ট যে একটা পরমাণু দেওয়া আছে, এই পরমাণু নিউক্লিয়াসটি আপনা আপনি ভেঙে যায়, ভেঙে গিয়ে প্রায় সেম ভর বিশিষ্ট দুটি নতুন নিউক্লিয়াস তৈরি করে। এই যে ভারী নিউক্লিয়াসটা এটা ভেঙে গিয়ে এই দুইটা নিউক্লিয়াস তৈরি করেছে। যখন এই অধিক পারমাণবিক ভর বিশিষ্ট নিউক্লিয়াসটি ভেঙে যায় তখন এখান থেকে কতগুলো কণা নির্গত হয়। এই যে অধিক পারমাণবিক ভর বিশিষ্ট নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে দুটা নিউক্লিয়াস তৈরি করেছে এবং কতগুলো কণা নির্গত করেছে, এই পুরো ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা হচ্ছে এমন একটা ঘটনা যেখানে অধিক পারমাণবিক ভর বিশিষ্ট নিউক্লিয়াসটি ভেঙে গিয়ে দুই বা ততোধিক প্রায় সেম ভর বিশিষ্ট নিউক্লিয়াস তৈরি করে এবং সাথে কতগুলো কণা নির্গত করে। এই পুরো ঘটনাটাই হচ্ছে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা দুর্বল নিউক্লিয়ার বল বুঝতে পারবে। তো যখন এই নিউক্লিয়াসটা ভেঙে যায় তখন এখান থেকে কতগুলো কণা নির্গত হয়। একটু চলো আমরা এই পরমাণুর ভিতরের দিকটা চিন্তা করি। যদি আমরা ভিতরের দিকটা চিন্তা করি, তো এই পরমাণুর এটা হচ্ছে আমাদের কাছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা কি দিয়ে তৈরি হয়েছে? নিউক্লিয়াসটা কতগুলো প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি হয়েছে। তো ধরো এটা হচ্ছে তোমার সেই নিউক্লিয়াস,
আর এগুলো হচ্ছে প্রোটন, আর এগুলো মনে করো নিউট্রন। এগুলো নিউট্রন আর এগুলো প্রোটন। তো যখন তেজস্ক্রিয়তা ঘটে তখন কি হয়, এই যে নিউটনটা দেখছো এই নিউটনটা ভেঙে যায়। এই নিউটনটা ভেঙে একটা প্রোটন তৈরি করে, আরেকটা ইলেকট্রন তৈরি করে, আরেকটা অ্যান্টি নিউট্রিনো তৈরি করে। অর্থাৎ এই যে তেজস্ক্রিয়তার সময় একটি নিউটন ভেঙে গিয়ে একটি প্রোটন তৈরি করে, একটা ইলেকট্রন তৈরি করে, আরেকটি অ্যান্টি নিউট্রিনো তৈরি করে। এখন আমার কথা হচ্ছে এই নিউটনটা কেন ভাঙছে? তো এই যে কারণে এই নিউটনটা ভাঙছে তাই হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল। এই দুর্বল নিউক্লিয়ার বলের কারণে এই নিউটনটা ভেঙে যায়। নিউটনটা ভেঙে একটি প্রোটন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে, আর অ্যান্টি নিউট্রিনো তৈরি করে। এই যে তোমরা কণাগুলো দেখছো এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় কণা। আর এগুলো হচ্ছে এই কণাগুলো। এটা হয় তোমার কাছে অ্যান্টি নিউট্রিনো হবে, হয় ইলেকট্রন হবে, হয় তোমার কাছে গামা রশ্মি হবে, অথবা বিটা রশ্মি হবে। তো তেজস্ক্রিয়তার সময় যখন তেজস্ক্রিয়তা ঘটে তখন একটা নিউট্রন ভেঙে যায়। নিউটনটা ভেঙে প্রোটন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে, অ্যান্টি নিউট্রিনো তৈরি করে। তো যে বলের কারণে একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে, আর অ্যান্টি নিউট্রন তৈরি করে, সেই বলটাকে বলা হয় দুর্বল নিউক্লিয়ার বল। তাহলে দুর্বল নিউক্লিয়ার বল নিউটনের ফ্লেভারটা চেঞ্জ করে দেয়। সুতরাং সবল নিউক্লিয়ার বল কি করে, একটি পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের প্রোটনগুলোকে বেঁধে রাখে। অন্যদিকে দুর্বল নিউক্লিয়ার বল যখন তেজস্ক্রিয় ঘটনা ঘটে সেই ঘটনায় নিউট্রনকে ভেঙে প্রোটন, ইলেকট্রন আর অ্যান্টি নিউট্রনে পরিণত করে। তাহলে দুর্বল নিউক্লিয়ার বলের কাজ হচ্ছে নিউট্রনকে ভাঙা, নিউট্রনের ফ্লেভার চেঞ্জ করে দেওয়া। আর সবল নিউক্লিয়ার বলের কাজ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আছে সেগুলোকে বেঁধে রাখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো গ্র্যাভিটেশনাল ফোর্স কি, তড়িৎ চৌম্বক বল কি, দুর্বল নিউক্লিয়ার বল কি এবং সবল নিউক্লিয়ার বল কি। আজ এতটুকু। আল্লাহ হাফেজ।